नमस्कार नवम श्रेणीर आमार प्रिय छात्र छात्रीदेरके स्टाडी अफ हिस्ट्रीते स्वागत। आज आमी तोमादेर इतिहास बोइयेर चैप्टार 1 तथा फरासी बिप्लवेर कयेकटी दिक এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব। প্রশ্নটি হলো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? তোমাদের এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষায় এসে থাকে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি আগের ক্লাসগুলিতে তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, 2 নম্বরের প্রশ্নের উত্তর, 4 নম্বর ও 8 নম্বরের অনেকগুলো নোট তুলে ধরেছি। যারা এখনও পর্যন্ত এই সকল ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে আজকে শুরু করছি, তোমরা দেখো। প্রথমে তোমরা নোটটি ভালো করে বুঝে তারপরে তোমরা খাতায় লিখে ফেলো। তোমাদের আজকে প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন? প্রথমে তোমরা একটা প্যারা করবে। ফ্রান্সের আর্থিক দুরবস্থা বিপ্লবের জন্য বহুলাংশে দায়ী ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ নাগাদ আর্থিক দিক থেকে ফ্রান্স ছিল এমন একটি দেশ যার রাজকোষ ছিল অর্থশূন্য এবং রাজস্ব ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ ও বিভ্রান্তিমূলক। রাজন্যবর্গের যুদ্ধনীতি, বিলাসিতা, অমিত ব্যয়িতা, ব্যয় সংকোচে সরকারের অনীহা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও খাদ্যাভাব ফ্রান্সকে সর্বনাশের শেষ সীমায় দাঁড় করিয়ে দেয়। এইসব কারণে প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তৎকালীন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন। তারপরে তোমরা পয়েন্ট করবে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণ। 1 নম্বর পয়েন্ট, বৈষম্যমূলক কর ব্যবস্থা। ফ্রান্সের কর ব্যবস্থা ছিল অসঙ্গতিপূর্ণ। ফ্রান্সের সমাজ অধিকারভোগী ও অধিকারবিহীন এই দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। অধিকারভোগী শ্রেণী অর্থাৎ যাজক ও অভিজাতরা ছিলেন ফ্রান্সের বেশিরভাগ জমির মালিক এবং সমাজ ও রাষ্ট্রে তাদের একচেটিয়া ক্ষমতা ছিল। এরা বেশি জমির মালিক থাকা সত্ত্বেও সরকারকে মাত্র 4% কর দিতেন এবং অপরদিকে অধিকারবিহীন শ্রেণী অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের দরিদ্র মানুষরা সরকারকে 96% কর দিত। তারপর তোমাদের 2 নম্বর পয়েন্ট রয়েছে, অর্থাৎ নেক্সট পয়েন্ট, ফ্রান্সের রাজাদের বেহিসাবি অর্থ ব্যয়। ফ্রান্সের রাজারা সীমাহীন বিলাসব্যসন, উচ্ছৃঙ্খলতা ও অমিত ব্যয়ী ছিলেন। তাদের বেহিসাবি অর্থ ব্যয়ের ফলে ফ্রান্সের অবস্থা চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিল। ফ্রান্সের রাজা রানী, তাদের সন্তান সন্ততি এবং অগণিত আত্মীয়ের জন্য পৃথক পৃথক সুরম্য অট্টালিকা ছিল। তাছাড়া রাজপরিবারের প্রমোদ ভ্রমণের জন্য সর্বদা হাজার হাজার ঘোড়া ক্রয় করত। এইসবের ফলে ফ্রান্সের রাজকোষ শূন্য হয়ে পড়ে। তারপরে তোমরা 3 নম্বর পয়েন্ট করবে ভ্রান্ত যুদ্ধনীতি। ফরাসি রাজাদের দুর্বল ও আত্মঘাতী যুদ্ধনীতি রাজকোষে ফাটল সৃষ্টি করে। ফরাসি সম্রাট চতুর্দশ লুই ও পঞ্চদশ লুই বিভিন্ন যুদ্ধে যোগদান করে ফ্রান্সের প্রচুর অর্থ ব্যয় করেছিল। পঞ্চদশ লুই সপ্তবর্ষব্যাপী যুদ্ধে অংশগ্রহণ করে পরাজিত হয়। এর ফলে যেমনি ফরাসি সাম্রাজ্য স্থাপনের আশা ধূলিসাৎ হয়, তেমনি ফ্রান্সের রাজকোষ শূন্য হয়ে পড়ে। তারপরে তোমাদের নেক্সট পয়েন্ট, অর্থনৈতিক সংকট। জনসংখ্যা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ইত্যাদির ফলে প্রাক বিপ্লব পর্বে ফ্রান্সের অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঝড়ের ফলে শস্যহানি ঘটলে এই সংকট আরও তীব্র আকার ধারণ করে, যা ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী তুর্গো নেকার সমস্যার সমাধান করতে পারেননি। এরপরে তোমরা শেষে একটা প্যারা করবে। উপরোক্ত আলোচনার নিরিখে বলা যায় যে ফ্রান্সের এই অর্থনৈতিক বিপর্যয় কালক্রমে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠনে ইন্ধন জুগিয়েছিল। তাহলে আজ তোমাদের কাছে প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি বা নোটটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার 2-1 দিনের মধ্যে তোমাদের আবার নেক্সট ভিডিও আপলোড করছি।